আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন বিগত কয়েকদিনে জঙ্গি হামলার নাশকতার ছকের কারণেই হোক বা মাওবাদীদের ক্ষেত্রে যাদেরকে ধরা হচ্ছে বা অপারেশনে যারা মারা যাচ্ছেন তারা অনেকেই শিক্ষিত, এমনকি উচ্চ শিক্ষিত। দিল্লি হামলার পর যাদেরকে ধরা হয়েছিল এই নাশকতার পিছনে থাকার কারণে বা বিভিন্ন পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার কারণে এরা প্রত্যেকেই ডাক্তার। এরা যদি লাল কিতাব বা আসমানি কিতাবের চক্করে পড়ে মগজ ধোলাই না করতো নিজেদের বা মগজ ধোলাই না হতো তাহলে হয়তো সমাজের অনেক উপকার করতে পারতো এরা। অথচ বহু মেধাবী প্রাণ, বহু মেধাবী সম্ভাবনাই লাল কিতাব বা আসমানি কিতাবের চক্করে নষ্ট হয়ে যাচ্ছে। আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা শুরু করব একজন হতদরিদ্র দুঃখিনী মায়ের একটা ভিডিও দেখিয়ে। ভিডিওটা দেখলেন? এই ভিডিওটা হিডমা মানে মোস্ট ওয়ান্টেড একজন মাওবাদী হিডমা, যাকে কিছুদিন আগেই অপারেশনে যিনি মারা গিয়েছেন, তার মায়ের ভিডিও। বাড়িতে অসুস্থ মা, দারিদ্র চতুর্দিকে, আর হিডমা গেছিলেন বিপ্লব করতে। দেশের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন আর বিপ্লবের চক্করে তিনি খুন করেছিলেন বহু নিরীহ নাগরিক এবং পুলিশ আধিকারিকদের। আজ আমি আরো কয়েকজনের বিষয়ে একটু বলি, দেখুন তো নামগুলো আপনাদের মনে পড়ছে কিনা। প্রথমে শুরু করি আমাদের একেবারে বাংলার ছেলে অর্ণব দামকে দিয়ে। অর্ণব দাম অত্যন্ত মেধাবী একজন পড়ুয়া। তার পড়াশোনা এবং মেধার জেরে চান্স পায় খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগে। সেখানে পড়তে পড়তেই মাওবাদীদের পাল্লায় পড়ে সে এবং যথারীতি লাল কিতাবের মগজ ধোলাই কিষাণজির স্নেহপাত্র হয়ে ওঠে অর্ণব। পড়াশুনো ছেড়ে দিয়ে সরকার ফেলার জন্য একদম বিপ্লব শুরু করে দেয় অর্ণব দাম। 2010 সালে শিলদার ইএফআর ক্যাম্পে 24 জন জওয়ানকে হত্যা করার অভিযোগ ছিল এই অর্ণবের বিরুদ্ধে। এছাড়াও একাধিক অপারেশন চালিয়েছিল সে। বহুবার নানা পুলিশ আধিকারিক, জওয়ান বা সাধারণ মানুষদের উপর অত্যাচার হামলা করে এই অর্ণব এবং তার বাহিনী। যখন ধরা পড়ে তারপর বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দেশের বহু মানুষের উপকার করতে পারতেন অর্ণব। মানুষের দারিদ্র মেটাতে কাজ করতে পারতেন তিনি। তা না করে ভুয়ো বিপ্লব করতে গেলেন তারা। তার ফলশ্রুতি আজকে পুরো জীবনটা নষ্ট হয়ে গেল অর্ণব দামের মতন একজন উজ্জ্বল মেধাবী ছাত্রের। এখন সে অবশ্য ইতিহাসে পিএইচডি করছে। এই তো কিছুদিন আগেই স্কলারশিপ পাওয়ার পরেও তার টাকা না পাওয়ার কারণে অর্ণব অনশন করছিল। তার কারণ নিয়ম আছে, জেলবন্দীদের ক্ষেত্রে স্কলারশিপের বৃত্তি দেওয়া হয় না। বুঝুন কি দুরবস্থা। যে অর্ণব যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে আইআইটি থেকে বেরিয়ে দেশের বড় বড় ইমারত তৈরি করতে পারত, দেশের পরিকাঠামোয় অনেক ইনপুট দিতে পারত, সাধারণ গরিব মানুষদের সাহায্য করতে পারত নিজের রোজগারের টাকায়, সেই অর্ণব আজ জেলের অন্ধকার কুটুরির মধ্যে বসে দিন কাটাচ্ছে। তারপর ধরুন বাসব রাজুর কথা বলি। তাকেও কিছুদিন আগেই অপারেশনে তিনি মারা যান। এই বাসব রাজু অত্যন্ত মেধাবী একজন পড়ুয়া ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্য স্তরে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভলিবল খেলতেন। রাজ্যকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। সেই বাসব রাজুর মাথায় লাল কিতাব এবং বিপ্লবের পোকা কিলবিল করে নড়ে উঠল কলেজে পড়াশোনা করার সময় থেকেই। তিনি জড়িয়ে পড়লেন আস্তে আস্তে সশস্ত্র মাওবাদীদের সঙ্গে। এরপর
যা হয় আর কি, বহু সাধারণ মানুষকে খুন, বহু পুলিশ আধিকারিককে খুন, ল্যান্ডমাইন পুঁতে রাখা, বিপ্লব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বাসব রাজুর মাথার দাম ছিল প্রায় 1.5 কোটি টাকা। মানে যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মাথার দাম সরকারের তরফ থেকে ঠিক করা হয়েছিল 1.5 কোটি টাকা। তারপর অবুঝমারে পুলিশ এবং যৌথ বাহিনীর এক অপারেশনে মারা যান এই বাসব রাজু। বাসব রাজুর অপরাধের তালিকাটা অত্যন্ত লম্বা। 2018 সালে সুকমা আইডি বিস্ফোরণে 9 সিআরপিএফ জওয়ানের মৃত্যুর কারণ ছিলেন তিনি। 2019 সালে গড়চিরোলিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে 15 জন পুলিশের মৃত্যু হয়। 2021 সালে সুকমা বিজাপুর গুলির লড়াইয়ে 22 জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছিল। 2023 সালে দান্তেওয়াড়া বিস্ফোরণে 10 জওয়ান এবং এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। 2025 সালে বিজাপুর বিস্ফোরণে 8 জওয়ানের মৃত্যু হয় এবং এই প্রতিটা হামলার পরিকল্পনাই হয়েছিল বাসব রাজুর নেতৃত্বে। এই বাসব রাজু বিপ্লবের নেশায় কত সাধারণ মানুষকে খুন করেছে, কত আদিবাসীর ওপর অত্যাচার করেছে, অথচ এই সব কিছু না করে যদি আমি ধরে নিই তিনি খেলাটাকেই আঁকড়ে থাকতেন, তাহলে আজকে দেশের জন্য কত ট্রফি আনতে পারতেন, টুর্নামেন্ট খেলে দেশের মুখ উজ্জ্বল করতে পারতেন, কিংবা বড় ভলিবল প্লেয়ার হয়ে তিনি গরিব মানুষদের সাহায্য করতে পারতেন। আমি তো মাত্র 2টো উদাহরণ দিলাম। আসলে এই প্রত্যেকটা গল্প নামগুলো হয়তো বদলে যায় কিংবা ঘটনা একটু আধটু বদলে যায়, প্রেক্ষাপট কিন্তু একই থাকে। এরা প্রত্যেকেই হয় মেধাবী, নয় পরিশ্রমী, এই ধরনের মানুষদেরকে টার্গেট করে, তাদের মগজ ধোলাই করে, অবশ্যই যুব সমাজে যারা থাকেন তাদেরকে টার্গেট করা হয়। তারপর ধীরে ধীরে তাদের মগজ ধোলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে তাদের মনের মধ্যে একটু একটু করে বিষ ঢুকিয়ে রাষ্ট্রদ্রোহী তৈরি করে দেওয়া হয়। নকশাল আন্দোলনের সময়তেও 70-এর দশকে ঠিক একই জিনিস হয়েছিল। প্রেসিডেন্সি, যাদবপুর ছাড়াও কলকাতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় মেধাবী পড়ুয়াদের মগজ ধোলাই করে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বন্দুকের নলই নাকি ক্ষমতার উৎস। যুব বয়স, ভুল বোঝানোর কারণে আবেগপ্রবণ বেশি থাকে, তারা নেমে পড়েছিলেন বিপ্লব করতে, সরকার বদলে দিতে, দেশ সমাজ বদলে দিতে। অথচ এরা কেউ পড়াশোনা শেষ করে বড় ডাক্তার হতে পারতেন, কেউ বড় ইঞ্জিনিয়ার হতে পারতেন, কেউ বা বিজ্ঞানী হয়ে ক্যান্সারের মতো মারণ রোগের ড্রাগ তৈরি করতে পারতেন, আবার কেউ বা বড় কোনো সরকারি আধিকারিক হয়ে দেশের সেবা করতে পারতেন। তা না করে এরা রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক হাতে তুলে নিয়েছিলেন। তখনও বহু বাঙালি মেধাবী সন্তান প্রাণ হারিয়েছিল এই লাল কিতাব আর বিপ্লবের চক্করে। লাল বই পড়ে এরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, এখনো দেখে। কিন্তু আসল কথাটা কি জানেন তো? সমাজ পরিবর্তন করতে গেলে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে হয় না। সমাজ পরিবর্তন করতে চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতেই তা করা সম্ভব, আর সেটা করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার। আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। তিনিও ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় পৌঁছেছেন। তাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করার জন্য হাতে অস্ত্র তুলে নিতে হয়নি, রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করতে হয়নি। আর এই বামপন্থী, অতি বাম, নকশালেরা যে বড় বড় কথা বলে সমাজ বদলে দেওয়ার, দেশ বদলে দেওয়ার, দারিদ্র্য দূরীকরণে, সেই একই কাজ তো নরেন্দ্র মোদী করছেন। তার আমলে, তার নেতৃত্বে বিগত 10 বছরে 27 কোটি মানুষ দারিদ্র সীমা থেকে ওপরে উঠে এসছেন। কর্মসংস্থান বেড়েছে, মানুষের হাতে রোজগার বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। মাথার উপর পাকা ছাদ, প্রতিদিন বিজলি বাতি, খাদ্য, বাসস্থান, বস্ত্র প্রত্যেকটাই সুরক্ষিত হয়েছে কেন্দ্রীয় সরকারে, বিজেপির আমলে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আর উল্টো দিকে যারা বরাবর দরিদ্র মানুষের কথা বলে তাদেরকে ব্যবহার করেছে এই সমস্ত মাওবাদী বা নকশালরা,
তারা কিন্তু যে জায়গাগুলোতে থেকেছিল সেখানকার মানুষদের উপর চরম অত্যাচার করেছে। সেখানে কোনো সরকারি সুযোগ সুবিধে প্রকল্প ঢুকতে দেয়নি, স্কুল কলেজ রাস্তাঘাট কোনো পরিষেবাই পৌঁছতে দেয়নি। আর এদের বিরুদ্ধে যারা মাথা তুলেছে প্রত্যেককে এরা অত্যাচার করে শেষ করে দিয়েছে। শুধু এটাই নয়, যে সমস্ত আদিবাসী গ্রামগুলোতে এরা থাকতো সেখানকার অল্প বয়সী মেয়েদেরকে তুলে নিয়ে যেত, তাদেরকে সেক্স স্লেভ বানানো হতো, মানে তাদেরকে দিয়ে রীতিমতন খাটানো হতো এবং তাদের সঙ্গে জোর করে সম্ভোগ করা হতো। যখন ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকাগুলো মাওবাদী মুক্ত করে একে একে যখন যৌথ বাহিনী পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে, এরকম বহু নাবালিকার খোঁজ পাওয়া গিয়েছিল যারা সেই সময় প্রেগনেন্ট ছিল। এদেরকে রীতিমতন ওই ক্যাম্পগুলোতে আটকে রাখা হতো, দিনের পর দিন ধর্ষণ করানো হতো এবং তাদেরকে দিয়ে যাবতীয় কাজকর্ম করা হতো। বুঝুন কতটা নৃশংস এরা। সমাজ বদলে দেওয়ার কথা শুধু মুখে বলে, আর এরা চায় এই গরিব মানুষদের ব্যবহার করে নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখতে। এটা তো গেল লাল বই পড়ে যারা বিপ্লবের স্বপ্ন দেখে হাতে বন্দুক তুলে নিয়ে রাষ্ট্রদ্রোহিতা করে, মানুষ খুন করে তাদের কথা। আর আসমানি কিতাব, এই আসমানি কিতাবও কিভাবে মানুষকে বদলে দেয় দেখুন। যাদেরকে ধরা হয়েছে দিল্লি নাশকতার কারণে বা নাশকতার সন্দেহে, এরা প্রত্যেকেই ডাক্তার, উচ্চ শিক্ষিত মেধাবী পড়ুয়া। তারপর ধরুন সম্প্রতি আহমেদ মঈনুদ্দিন সৈয়দ বলে আরো এক ডাক্তারকে গ্রেফতার করা হয়। তিনি রেডি বলে একটা বীজ হয়, যেটাকে রেডির তেল হয় যেখান থেকে, সেই রেডি বীজ থেকে রাইসিন নামে এক ভয়ঙ্কর মারণ বিষ তৈরি করছিলেন, যেটা দিয়ে অল্প কিছু মাত্রায় সেই বিষ প্রয়োগ করলে একসাথে খাবারের মাধ্যমে বিষক্রিয়ায় মারা যেতে পারেন হাজার হাজার মানুষ। সামান্য অল্প বিষ যদি মিশিয়ে দেওয়া যায় খাবারে, তাহলে সেই খাবার খেয়ে মারা যেতে পারেন হাজার হাজার মানুষ। যে ডাক্তার, তার ধর্ম হলো মানুষের প্রাণ বাঁচানো, অথচ আসমানি কিতাব পড়া ডাক্তার মানুষ মারার কাজ করছেন, মানুষ মারার ফন্দি ফিকির করছেন। আমরা এতদিন শুনতাম, মানে বামেদেরই একটা ন্যারেটিভ ছিল যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা পাথরবাজি করে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা বন্দুক তুলে নেয়, এরা নাকি সব গরিব মানুষ, খেতে পায় না। সেই দারিদ্র, চরম দারিদ্রতা, অশিক্ষা থেকেই নাকি এই ধরনের কাজ তারা করে, তারা নিজেদের অধিকার বুঝে নিতে চায়। কিন্তু এবার কি বলবেন, যখন একের পর এক উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তাররা এই ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কেমন ধর্ম, যে ধর্ম মানুষ মারার কথা বলে? তা সে লাল কিতাব পড়েই হোক বা আসমানি কিতাব পড়েই হোক, কোন ধর্ম কি মানুষ মারার কথা বলে? এতে করে কি আদৌ কিছু লাভ হয়? নিজেরা কিছু পায় তারা জীবনে? এর থেকে যদি মানুষ না মেরে, মানুষ মারার চক্রান্ত না করে তাদের জন্য কিছু করার চেষ্টা করত, তাহলে সমাজটা হয়তো আরো অনেক সুন্দর হতে পারত। ওসামা বিন লাদেন, তিনিও বড় ইঞ্জিনিয়ার ছিলেন, ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছিলেন, কিন্তু কি করলেন? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করার মতন কাজ, একাধিক মানুষের মৃত্যুর কারণ হয়েছিলেন এই বিন লাদেন। তাতে করে কি হয়েছিল? হ্যাঁ, কিছু মানুষ মারতে তিনি সমর্থ হয়েছিলেন, কিন্তু এর বেশি আর কি করতে পেরেছে এরা? হাজার হাজার বছর ধরে চলে আসা সভ্যতা, একটা সংস্কৃতি, একটা নিয়মকে কি কেবলমাত্র কয়েকটা বন্দুক দিয়ে বদলে ফেলা যায়? শুধু কয়েকজন নিরীহ মানুষকে মেরে ফেলা যায়, এর বেশি আর কিছু করা সম্ভব হয় না। তবে সব শেষে একটা কথা বলা যায়, যারা লাল কিতাব পড়েই হোক বা আসমানি কিতাব পড়েই হোক মানুষ মারার জন্য হাতে বন্দুক তুলে নিচ্ছে বা নাশকতার সঙ্গে যুক্ত হচ্ছে, এরা আসলে মানবতার শত্রু, মানব সভ্যতার শত্রু। আপনার কি মনে হয়, কেন এই সব শিক্ষিত সমাজের মানুষজনও এই লাল কিতাব বা আসমানি কিতাব পড়ে হাতে অস্ত্র তুলে নিচ্ছে মানব সভ্যতার বিরুদ্ধে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন माध्यम। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री
अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक B2 और 5,000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।